ধরুন আপনি একটা বড় সরকারি প্রজেক্টের জন্য দরপত্র জমা দিলেন। টেন্ডারের শর্তগুলো আপনি ঠিকঠাকভাবে পূরণ করলেন, কিন্তু হঠাৎ শেষ সময়ে টেন্ডারের শর্ত পাল্টে যায় এবং আপনার দরপত্র বাতিল হয়ে যায়। কেমন লাগবে? ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল মাতারবাড়ির টেন্ডার মামলাতে। আজকের ভিডিও থেকে আমরা সে বিষয়ে জানব। 2023 সালের নভেম্বরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত কয়লা সরবরাহের একটা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে। যে কোনো ফার্ম বা কনসোর্টিয়াম এখানে দরপত্র জমা দিতে পারবে। টেন্ডারের শর্তগুলো ছিল স্পষ্ট। দরদাতাকে হতে হবে কয়লা খনির মালিক অথবা কয়লা খনির মালিকের হোল্ডিং কোম্পানি, যে কিনা গত 5 বছরে অন্তত 1,20,00,000 মেট্রিক টন থার্মাল কয়লা রপ্তানি করেছে, অথবা এমন কোনো আন্তর্জাতিক কোম্পানি যে গত 3 বছরে অন্তত 1 কোটি মেট্রিক টন থার্মাল কয়লা সরবরাহ করেছে। শর্ত অনুযায়ী বসুন্ধরা কনসোর্টিয়াম তাদের দরপত্র দাখিল করে, কিন্তু 2024-এর জানুয়ারির শেষ সময়ে 2বার শর্ত পরিবর্তন করা হলো, নতুন যোগ্যতা সংযোজন হলো। শুধু কয়লা নয়, অন্যান্য কমোডিটি সরবরাহকারীরাও যোগ্য হয়ে গেল। ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত 4টি দরপত্র জমা পড়ে। তারপর টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি এপ্রিল মাসে তাদের রিপোর্ট দেয়। তাদের মতে একমাত্র রেসপন্সিভ বিডার ছিল ইউনিক সিমেন্ট কনসোর্টিয়াম, যারা নতুন সংযোজিত শর্তে অংশ নিয়েছিল। অন্যদিকে বসুন্ধরা কনসোর্টিয়ামকে প্রাইমারিলি ডিসকোয়ালিফাই করা হয় 2টি কারণে। প্রথমত, তাদের সিকিউরিটি মানি বা গ্যারান্টির ভাষা নাকি সঠিক হয়নি, এবং অপরদিকে অভিজ্ঞতার শর্ত অনুযায়ী তারা নাকি যোগ্য না। এবং এখান থেকেই শুরু হয় বিতর্ক। বসুন্ধরা কনসোর্টিয়াম এই ডিসকোয়ালিফিকেশনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ প্রকিউরমেন্ট অথরিটির রিভিউ প্যানেলে আপিল করে। রিভিউ প্যানেল প্রকিউরমেন্ট রুলের ক্ষমতা ব্যবহার করে টেন্ডার বাতিল বা সংশোধনের কোনো নির্দেশ দেয়নি, বরং রেসপন্সিভ বিডার ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামের ফিনান্সিয়াল প্রস্তাব খতিয়ে দেখতে বলে। আপিলে রিভিউ প্যানেলের এই আদেশ মামলার মোড় ঘুরিয়ে দেয়। বসুন্ধরা কনসোর্টিয়াম হতাশ হয়ে হাইকোর্টে একটা রিট ফাইল করে। হাইকোর্টে দুপক্ষের যুক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। বসুন্ধরা কনসোর্টিয়ামের পক্ষের আইনজীবী আদালতকে জানান, টেন্ডার সংশোধন শেষ মুহূর্তে করা হয়েছে, যেটা সরকারের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। সিকিউরিটি মানি বিষয়ে কোনো বাস্তব ঘাটতি ছিল না, শুধু ইউএস ডলার এবং বাংলা টাকার সমতুল্যতা নিয়ে অযথাই খুঁত ধরা হয়েছে। তাদের অভিজ্ঞতাও ছিল যথেষ্ট, কিন্তু টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি ভুলভাবে টেকনিক্যাল ক্রাইটেরিয়া ব্যাখ্যা করেছে, এবং সবশেষে রিভিউ প্যানেল নিজেই অনিয়ম স্বীকার করল, কিন্তু আইন অনুযায়ী কোনো কার্যকর ব্যবস্থা নিল না। মূলত এই মামলায় প্রকিউরমেন্ট রুলের ক্ষমতা প্রয়োগ না করাটা একটা মারাত্মক ত্রুটি ছিল, এবং এটাই ছিল এই মামলার মূল যুক্তি। অপরদিকে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি ও রিভিউ প্যানেলের আইনজীবী বলেন, প্রথমত প্রকিউরিং এন্টিটি যে কোনো সময় যে কোনো কারণে টেন্ডার সংশোধন করার অধিকার রাখে, বরঞ্চ প্রতিযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। সিকিউরিটি মানি হিসেবে ইউএস ডলারের উল্লেখ না করাটা একটা মারাত্মক ভুল ছিল, তাই বসুন্ধরা কনসোর্টিয়ামকে নন রেসপন্সিভ হিসাবে ঘোষণা করাটা সঠিক ছিল। বসুন্ধরা কনসোর্টিয়ামের আন্তর্জাতিক বাণিজ্য কোম্পানি সদস্য গত 3 বছরে 8 মিলিয়ন মেট্রিক টন থার্মাল কয়লা বাণিজ্য করেছে, যা টেন্ডারের শর্ত থেকে 2 মিলিয়ন মেট্রিক টন কম। যেহেতু এখন পর্যন্ত টেন্ডারের চূড়ান্ত কোনো ফলাফল ঘোষিত হয়নি, তাই সরকারের অবস্থান এক্ষেত্রে চূড়ান্ত নয়। দুপক্ষের শুনানির পর মহামান্য হাইকোর্ট সকল যুক্তি বিশ্লেষণ করে দেখেন, টেন্ডার সংশোধন সরকারের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। তবে বসুন্ধরা কনসোর্টিয়াম টেন্ডার সংশোধন করার পর কিন্তু কোনো আপত্তি তোলেনি। বিড সিকিউরিটি মানির বিষয়ে বসুন্ধরার যুক্তি ছিল শক্তিশালী, কারণ অর্থ জমা ছিল সমপরিমাণ, শুধুমাত্র ভাষাগত খুঁত এখানে ধরা হয়েছে। রিভিউ প্যানেলের অবজারভেশন ছিল সেলফ কন্ট্রাডিক্টরি। তারা নিয়ম ভঙ্গ স্বীকার করেও প্রকিউরমেন্ট রুলের কোনো ক্ষমতা ব্যবহার করেনি। আদালত দেখেন যে ফ্রেশ টেন্ডার ডাকলে কয়লা আমদানি বিলম্বিত হবে, বিদ্যুৎ উৎপাদন ঝুঁকিতে পড়বে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই আদালত নীতিগতভাবে বসুন্ধরা কনসোর্টিয়ামের কিছু যুক্তি মেনে নিলেও জনস্বার্থকে অগ্রাধিকার দেন। তাই মহামান্য হাইকোর্ট তার চূড়ান্ত আদেশে ফ্রেশ টেন্ডারের কোনো নির্দেশ দেননি, এবং ফাইনালি ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামের প্রস্তাবের উপর সরকারের সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয়টি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের উপর ছেড়ে দেন। এখন আসুন এই মামলার শিক্ষণীয় বিষয়গুলো জেনে নেই। এই মামলাটি কন্ট্রাক্টর, ব্যবসায়ী ও যারা টেন্ডার সাবমিট করেন সবার জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রেখে গেছে। টেন্ডারের শর্ত
তা সিকিউরিটি মানি কিংবা এক্সপেরিয়েন্স যেটাই হোক না কেন, কোনোটি হালকাভাবে নেবেন না, কারণ ভাষা বা সংখ্যা নিয়ে ছোট ভুলও অযোগ্যতার কারণ হতে পারে। টেন্ডারের শর্ত পাল্টালে সাথে সাথে লিখিত আপত্তি বা ব্যাখ্যা নিন। আপনার আজকের নীরবতা পরবর্তীতে আপনার আইনি অবস্থান দুর্বল করতে পারে। কেবল লোয়েস্ট প্রাইস বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন কিন্তু যথেষ্ট নয়। আদালত জনস্বার্থকে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করতে পারে। মাতারবাড়ি টেন্ডার মামলায় আদালত আইন ও জনস্বার্থের মাঝে এক সূক্ষ্ম ভারসাম্য খুঁজে বের করেছেন। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আর আইন ও আদালত বিষয়ে আরও এমন কন্টেন্ট পেতে লিগ্যাল জাংশনের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।